শিবলিঙ্গ স্বয়ম্ভু, হুম, তারকেশ্বর শিবলিঙ্গ স্বয়ম্ভু নিজে নিজেই উত্থিত। হুম। আবিষ্কার হয়েছে মানুষের হাত ধরে। বাবা তারকনাথের পূজিত হওয়ার কি ইতিহাস রয়েছে, মানে কতদিন ধরে এটা চলছে? মুকুন্দ ঘোষ, যিনি একজন গোপালক, তারকেশ্বরের বাসিন্দা, তার অনেকগুলি গরু ছিল। এক অন্যতম গাভী হচ্ছে গরু গাভী কপিলা। আচ্ছা। প্রত্যেকটা গাভীর কাছ থেকে দুধ পাওয়া গেলেও কপিলা গাভীর কাছ থেকে দুধ পাওয়া যাচ্ছে না। কারণটা কি? এই হুম। কপিলার পিছু নিয়ে তাতে লক্ষ্য করলেন তিনি, কপিলা এই গাভী নিজের থেকেই একটা কালো পাথরের উপরে একা একাই দুধ ঢালছে। তারকেশ্বর ধামের যে মন্দির সেটা তো পরবর্তীকালে তৈরি করা হয়েছে। বাবা তারকনাথের পূজিত হওয়ার কি ইতিহাস রয়েছে, মানে কতদিন ধরে এটা চলছে? দেখুন, শিবলিঙ্গ স্বয়ম্ভু, হুম, তারকেশ্বর শিবলিঙ্গ স্বয়ম্ভু নিজে নিজেই উত্থিত। হুম, আবিষ্কার হয়েছে মানুষের হাত ধরে। হুম। মুকুন্দ ঘোষ, যিনি একজন গোপালক, তারকেশ্বরের বাসিন্দা, তার অনেকগুলি গরু ছিল। এক অন্যতম গাভী হচ্ছে গরু গাভী কপিলা। আচ্ছা। অনেকগুলো কপিলাকে বন জঙ্গলে পরিপূর্ণ। এই প্রসঙ্গে আপনাকে একটুখানি জানিয়ে রাখি, ও ম্যালি একজন ব্রিটিশ প্রশাসক। তার ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট গেজেটিয়ার হুগলি গ্রন্থে তিনি উল্লেখ করছেন যে এই তারকেশ্বর হচ্ছে কাভার্ড উইথ উলু গ্রাস। একটা উলু বলে একটা ঘাস পাওয়া যায়, সেই ঘাসের তারকেশ্বর নাকি পরিপূর্ণ। হুম, এই সমস্ত পরিপূর্ণ ঘাসের গাভীরা গিয়ে অন্বেষণ করতো, খাওয়া দাওয়া করতো। ফিরে আসার পর প্রত্যেকটা গাভীর কাছ থেকে দুধ পাওয়া গেলেও কপিলা গাভীর কাছ থেকে দুধ পাওয়া যাচ্ছে না। মুকুন্দ ঘোষ খুব চিন্তিত হয়ে পড়লেন। কারণটা কি? তিনি একদিন অন্বেষণ শুরু করলেন এই হুম। কপিলার পিছু নিয়ে। তাতে লক্ষ্য করলেন তিনি, কপিলা এই গাভী নিজের থেকেই একটা লিঙ্গের উপরে একটা কালো পাথরের উপর, সেই সময় আমি পাথর বলে চিহ্নিত করব, কালো পাথরের উপরে একা একাই দুধ ঢালছেন। অ- আচ্ছা। অর্থাৎ আমি এটা বলবো যে শিবলিঙ্গের আবির্ভাব হয়েছিল অনেক আগেই। শিবলিঙ্গ স্বয়ম্ভু, কিন্তু তার আবিষ্কার কিন্তু মুকুন্দ ঘোষের হাত ধরে। মানে ওটা যে আছে প্রথম খুঁজে পান উনি। খুঁজে পান, অর্থাৎ গোপালক মুকুন্দ ঘোষ, কপিলা গাভী, এদের হাত ধরেই কিন্তু। এই জন্যই একটা জিনিস খেয়াল করে দেখবেন, তারকেশ্বরে যারাই জল ঢালতে যান না কেন, জল অর্পণ করতে যান না কেন, তার সঙ্গে দুধ মেশানো হয়। দুধ বাবার অত্যন্ত প্রিয়। এক্স্যাক্টলি। আচ্ছা, হ্যাঁ, ইতিহাসটা বলছিলেন যে গাভীটি দুধ ঢালছে একটি তিনি শিবলিঙ্গের ওপর। শিবলিঙ্গের উপরে। জনসাধারণ তারা প্রত্যেকেই আগ্রহী হলেন যে একটা বনের মধ্যে, একটা গুলু ঘাসের মধ্যে হুম, একটা গাভী হঠাৎ করে গিয়ে তারা দুধ ঢালবে, নিশ্চয়ই কিছু আছে, হুম, বিষয় আছে। হুম, পরবর্তীকালে এই প্রসঙ্গে একটুখানি বলে নিই, এই সময় উত্তর ভারতে কিন্তু দশনামী শৈব সম্প্রদায়ে তারা তাদের বিভিন্ন জায়গায় মঠ মন্দির পরিচালনা করছেন। আচ্ছা। আদি শঙ্করাচার্যের দশনামী সম্প্রদায়, হুম, গিরিপুরী ভারতীয় অরণ্যাশ্রম, এদের মধ্যে এই সময়ে গিরি ধর্মাবলম্বী যারা, গিরি আশ্রমের যারা মানুষ, গিরিধারী মানুষ, তারা তারকেশ্বর মঠে এই সময় আসেন। তারকেশ্বর মঠ, তারকেশ্বর এলাকায় আসেন। তারাই ধীরে ধীরে এটাকে মঠ হিসাবে, ধাম হিসাবে তৈরি করার চেষ্টা করলেন। হুম। সুতরাং মনে রাখতে হবে, প্রথমে হচ্ছে গাভী, মুকুন্দ ঘোষ, দশনামী সম্প্রদায়, এবং ভীষণভাবে তাৎপর্যপূর্ণ রাজা বিষ্ণুদাস, সেই সময় জমিদার, বা মতান্তরে তার ভাই ভারমাল্য, হুম, এরা সকলে একত্রিত হয়ে তারকেশ্বরকে পরিচিত করলেন একটা ধাম হিসাবে। কিন্তু পরবর্তীকালে, এটা প্রথম পর্বের ইতিহাস আমি যেগুলো বলছি, যার মধ্যে কিংবদন্তি মিশিয়ে রয়েছে, তার মধ্যে আখ্যান মিশে আছে, কিন্তু পরবর্তীকালে আমরা লক্ষ্য করছি যে এর সঙ্গে জড়িয়ে পড়ছেন তৎকালীন সময়ের মহন্তরা, মঠের যারা আচ্ছা। হেড, মনাস্ট্রির যারা হেড, তারা কিন্তু ধীরে ধীরে জড়িয়ে পড়ছেন। এবং তারপরের যে ইতিহাস, সেটা হচ্ছে বহু মানুষের সমাগমে, বহু হুম। মানুষের অ্যাক্টিভ পার্টিসিপেশনে তারকেশ্বর একটা ছোট্ট এলাকা থেকে, একটা ছোট্ট জনপদ থেকে কিন্তু এটা পরিণত হয়েছে একটা বিরাট বড় এলাকায়, একটা মঠে। এইখানে একটা কথা বলুন, এই যে তারকেশ্বর ধাম, তারকেশ্বর ধামের এই যে বর্তমান মন্দিরটা আমরা দেখি, এই শিবলিঙ্গ তো স্বয়ম্ভু শিবলিঙ্গ পূজিত হচ্ছেন বহু আগে থেকে। কিন্তু এই যে এটাকে মন্দির হিসাবে প্রতিষ্ঠা করা বা আজকের ডেটের যে মন্দিরটা আমরা দেখছি, এইটা কবে থেকে শুরু হলো সেখানে?
দেখুন আমি আগেই বলেছি আপনাকে হুম, যে স্বয়ম্ভু শিবলিঙ্গ তিনি আদি অনন্ত, কবে উত্থিত হয়েছেন, কবে রয়েছেন কেউই জানেন হুম, না। হুম, কিন্তু তারকেশ্বর যে মন্দির, হুম। সেই মন্দির প্রতিষ্ঠার ইতিহাস নিয়ে একটু বিতর্ক আছে। আচ্ছা। কিন্তু বিভিন্ন তথ্যের নিরিখে আমরা জানতে পারছি, এবং এটা নিয়ে হুম। তৎকালীন সময় যিনি ডিস্ট্রিক্ট জাজ চুঁচুড়া কোর্টের মিস্টার কেসি নাগ, তিনি কিন্তু একটা রায়ও দিয়েছিলেন, অনেক পরের আচ্ছা, রায়। আচ্ছা। কিন্তু এটা নিয়ে বিতর্কটা অনেক দিন ধরেই চলছে। তারকেশ্বর মন্দিরের যে খোদাই করা, সেই খোদাই করাতে যদি দেখেন, তাহলে একটা শব্দ আপনারা পাবেন, শুভমস্তু শকাব্দ 1643, 1643। তার মানে দ্যাট মিন্স 1721। যদি তার সঙ্গে 78 যোগ করা হয় শকাব্দ শব্দের সঙ্গে, তাহলে 1721, 1721। অন্যান্য তথ্য প্রমাণ যা আছে আমাদের কাছে, তা থেকে আমরা মোটামুটিভাবে একটা ধারণা করতে পারছি, একটা স্পষ্ট পরিষ্কার ধারণা পাওয়া যাচ্ছে। তারকেশ্বর মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল 1729, 1729 আচ্ছা। সালে তারকেশ্বর মন্দির প্রতিষ্ঠা হচ্ছে। এবং প্রতিষ্ঠার পেছনে যে দুজন ভদ্রলোক, তারা প্রথম পর্বের যারা কাজ করেছিলেন, প্রথম মহন্ত ছিলেন মায়াগিরি ধূম্রপান, এবং মন্দির প্রতিষ্ঠা করলেন দুজন, রাজা বিষ্ণুদাস, মতান্তরে তার ভাই ভারমাল্য। এই যে তারকেশ্বরের মন্দির, এই মন্দিরের অংশীদারিত্ব নিয়ে বহুবার বহু বিতর্ক হয়েছে। এই মন্দিরটি দীর্ঘদিন ধরে এই যে পরিচর্যা করা, সেটা কি শুরুর দিকে তো নিশ্চয়ই রাজবংশ যারা ছিল বা জমিদার বংশ তারা করতেন। তার পরবর্তীকাল থেকে এটা নিয়ে তো বহু বিতর্ক হয়েছে। সেগুলো কীরকম? সেগুলো নিয়ে যদি এই মন্দিরের ইতিহাস নিয়ে যদি একটু আলোকপাত করেন। দেখুন, মন্দির প্রতিষ্ঠার প্রথম পর্ব নিয়ে কিন্তু কোনো বিতর্ক নেই। মন্দির প্রতিষ্ঠার প্রথম পর্ব নিয়ে কোনো আমাদের কাছে হুম, সন্দেহের কিছু হুম, জায়গা নেই। হুম, দশনামী সম্প্রদায়ের যারা গিরিধারী, হুম, তারা মহন্ত, তারা মঠের প্রধান, তারা মঠ পরিচালনা করছেন। মঠের অধীনে বিপুল পরিমাণ সম্পত্তিগুলো এসেছে অবভিয়াসলি বিভিন্ন প্রকার পুণ্যার্থীরা, তারা পুণ্য অর্জন করেছেন, হুম, তাদের মনস্কামনা পূর্ণ হয়েছে, তারা তারকনাথের নামে প্রচুর পরিমাণে জমি দান করেছেন, তারা অর্থ সম্পদ দান করেছেন। মনে রাখতে হবে, একই সঙ্গে তারা জমি দান করেছেন, যে একই সঙ্গে মহন্ত তিনি হয়ে যাচ্ছেন, কিন্তু তার দুটো আইডেন্টিটি, তিনি মঠের প্রধান, আবার জমিদারিও তার রয়েছে। সুতরাং তিনি জমিদারিও দেখাশোনা করছেন, একদিকে তিনি জমিদার, আবার একই সঙ্গে তিনি মহন্ত। হুম। তিনি একই সঙ্গে ধর্ম উপাসনা করেন, পূজা অর্চনা করেন, আবার একই সঙ্গে তিনি প্রশাসন চালান। জমিদারিও পরিচালনা করেন। প্রথম পর্ব নিয়ে কোনো সমস্যা নেই। সমস্যাটা হচ্ছে, মনে রাখতে হবে, ঔপনিবেশিক শাসন কাঠামোয় প্রাইভেট প্রপার্টি ভার্সেস পাবলিক প্রপার্টি খুব গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়ায়। জনসাধারণের দানে যে মন্দির তৈরি, জনসাধারণের দানে যে মন্দিরের সম্পদ তৈরি, সেটা একজন মহন্ত, তিনি বা একাধিক মহন্ত, তিনি কিভাবে নিজের পাবলিক প্রপার্টির পরিবর্তে প্রাইভেট প্রপার্টি হিসাবে দাবি করবেন। হুম, এবং এটা নিয়ে একটা দীর্ঘ বিতর্কও আছে, এবং মনে রাখতে হবে এটা নিয়ে মামলা মোকদ্দমাও আছে। যে হুম। মামলা মোকদ্দমাগুলো, কিছু পেপার্স আমাদের কলকাতা হাইকোর্টেও রয়েছে, আচ্ছা। কিছু পেপার চুঁচুড়া কোর্টেও রয়েছে। কিন্তু সেগুলো সবগুলো যে ওপেন অ্যাক্সেস এমনটা আমি দাবি করব না। হুম, কিন্তু এটা তো সত্যি যে পাবলিক প্রপার্টি এবং প্রাইভেট প্রপার্টির মধ্যে একটা ডিফারেন্স আছেই। স্বভাবতই মানুষের মধ্যে যে একটা ধারণা তৈরি হলো যে এই সম্পদ আমাদের দানে, সাধারণ মানুষের দানেই সম্পদ তৈরি হয়েছে, সুতরাং সেখানে ছয় সম্পর্কে জানা, তার হুম, অ্যাক্সেস থাকাটা আমাদের অধিকার। হুম, মনে রাখতে হবে, এই সময়কালে মোটামুটিভাবে আমি বলছি, ধরুন 1729 সালে মঠ প্রতিষ্ঠার পর থেকে, মোটামুটিভাবে আমি ওই সালটাকে বলবো না, ঊনবিংশ শতকের প্রথম ভাগ থেকেই, হুম, মানে ধরুন 1850, 1870, 80, 90-এর পর থেকেই মহন্তরা, যারা মঠের প্রধান, তারা তাদের জমিদারি মানসিকতা নিয়ে মহন্ত হিসাবে কাজ চালাতে শুরু করলেন। জমিদারি মানসিকতাটা তো খুব একটা এক্সপেক্টেড ছিল না একজন সন্ন্যাসীর কাছে। হুম। স্বভাবতই মানুষজন ধীরে ধীরে কিন্তু ক্ষিপ্ত হতে শুরু করলেন। আচ্ছা। মনে রাখতে হবে, পাবলিক প্রপার্টির থেকেই বেশি গুরুত্বপূর্ণ ছিল মহন্তের আচার আচরণ। আচ্ছা। মনে রাখতে হবে, আপনি যদি জানেন তাহলে আপনার এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ। 1873 সালে তৎকালীন যিনি মহন্ত, মাধবচন্দ্র গিরি, এই মাধবচন্দ্র গিরি, তিনি চারিত্রিক দোষে দুষ্ট হলেন। মহন্তের সঙ্গে স্থানীয় এলোকেশী বলে একজন মহিলার অবৈধ সম্পর্ক তৈরি হলো। মহন্ত এলোকেশী সংবাদ বলে একটি বিখ্যাত বই আছে, শ্রীপান্তের আনন্দ প্রকাশনী থেকে প্রকাশ পেয়েছিল 1984 সালে। বিখ্যাত বই। মানুষজন উপলব্ধি করলেন যে মহন্ত তার সন্ন্যাসীর চরিত্রকে কালিলেপন করছেন। আচ্ছা।
তার পরিবর্তে তিনি তার প্রাইভেট প্রপার্টির হিসাবে নিজেকে তুলে ধরে শুধুমাত্র পাবলিক প্রপার্টির কনসেপ্টটাকে, ধারণাটাকে মুছে ফেলছেন তাই না, তিনি চরিত্রে কালি লেপন করছেন। মানুষজন ধীরে ধীরে ক্ষিপ্ত হতে থাকলেন। শুধু তাই নয়, পয় প্রণালী, জল নিষ্কাশন ব্যবস্থা, তারকেশ্বর মঠের পরিচর্যা, পরিচালনা প্রভৃতি সমস্ত ক্ষেত্রে একটা খামতি লক্ষ্য করা গেল। আচ্ছা। পরবর্তী মহন্তদের দেখুন সঠিক ক্রোনোলজি আমরা পাই না। কার পরে কে মহন্ত হয়েছিলেন সঠিক ক্রোনোলজি আমাদের কাছে নেই। কিন্তু এটা নিয়ে আমি বলতে পারি আপনার, এই যে মানুষের মধ্যে অসহিষ্ণুতা ধীরে ধীরে বৃদ্ধি পেতে শুরু করলো এবং আলটিমেটলি 1924 সালে এসে কিন্তু তার আউটবার্স্টটা আমরা লক্ষ্য করছি, তার বহিঃপ্রকাশ লক্ষ্য করছি 1924। বেশ কয়েক বছর পরে। আচ্ছা। তৎকালীন সময়ের যিনি মহন্ত সতীশচন্দ্র গিরি, তার বিরুদ্ধে মানুষ ক্ষোভে পেটে পড়লেন মূলত দুটো তিনটে বিষয়কে কেন্দ্র করে। হুম। তিনি অত্যাধিক পরিমাণে কর আরোপ করছিলেন, কর তুলছিলেন। যারা পুণ্যার্থী তীর্থযাত্রী তাদের কাছ থেকে অবৈধ উপায়ে তারা যে অর্থ দেন সেটা তুলছিলেন। জল নিষ্কাশন ব্যবস্থা ভালো ছিল না। আপনি জানেন শিবলিঙ্গের উপরে জল ঢাললে সেই জলটা প্রবাহের একটা জায়গা রাখা প্রয়োজন। জল ঢালার কোনো পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা সে সময় ছিল না। সুতরাং একাধিক অভিযোগ নিয়ে, নারীদের প্রতি অসম্মানজনক আচরণ, এই সমস্ত একাধিক বিষয় নিয়ে তারকেশ্বরে একটা সত্যাগ্রহ আন্দোলন শুরু হয়, যা সেই সময়ে ভীষণভাবে আলোড়িত হয়, যেটা তারকেশ্বর সত্যাগ্রহ বলে একটা পরিচিত। তারকেশ্বর সত্যাগ্রহ 1924। তো এখানে তো বড় বড় পলিটিক্যাল লিডারশিপেরও ইনভলভমেন্ট ছিল। হ্যাঁ, দেখুন এই সময়টা খুব গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে। ভারতবর্ষের ইতিহাস, বাংলার ইতিহাস যদি দেখেন, এই সময় বাংলার ইতিহাসে একজন প্রখ্যাত ব্যক্তির আমরা পাচ্ছি, চিত্তরঞ্জন দাস, পরবর্তীকালে কলকাতার মেয়র। তো চিত্তরঞ্জন দাস এই সময়ে তিনি লিড করছেন, এই মহন্তকে সরাতে হবে, মহন্তকে ক্ষমতাচ্যুত করতে হবে, কারণ এই মহন্ত হচ্ছেন দুর্বিনীত, অত্যাচারী ইত্যাদি ইত্যাদি। আলটিমেটলি 1924 সালে এই যে সত্যাগ্রহ আন্দোলন, সেটা কিন্তু আলোড়িত হলো শুধু তারকেশ্বর নয়, সেই সময়ের নিউজ পেপার, পিরিয়ডিক্যালস, ম্যাগাজিনস, নিউজ, সমস্ত কিছু যদি আপনি দেখেন তাহলে সমস্তটাতেই একটাই খবর ছিল বাংলাতে তখন, তারকেশ্বর সত্যাগ্রহ। আলটিমেটলি মহন্ত সরে যান, নতুন ট্রাস্টি বোর্ড আসে, তারা কাজ শুরু করেন আরও বেশ কয়েক বছর পরে 1937 সালে। এই সময়কালটা খুব গুরুত্বপূর্ণ তারকেশ্বর মঠের ইতিহাস। এবার আপনাকে আমি জিজ্ঞেস করবো,